হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মডার্ন হিস্ট্রি যে টপিকটা করব সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা। এর আগে আমরা বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এগুলো সবই দেখেছি। যেহেতু এর আগে আমরা দেখেছি যে ব্রিটিশরা প্রথমে ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলো, তারপরে আস্তে আস্তে তারা প্রশাসনিক ক্ষেত্রে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে জড়িয়ে পড়ার একটা মূল কারণ ছিল কিন্তু এখানে যে কৃষি ব্যবস্থা ছিল বা যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, সেখান থেকে তারা কিন্তু একটা চড়া সুদে কিন্তু বা চড়া হারে একটা ট্যাক্স বা খাজনা আদায় করতো এবং সেখান থেকে কিন্তু তাদের একটা বিপুল পরিমাণে অর্থ আমদানি হতো এবং সেক্ষেত্রে তারা কী ভূমি রাজস্ব ব্যবস্থা করেছিল নিজেদের সাথে, আজকে আমরা সেগুলোই আলোচনা করব। আজকের ক্লাসে মূলত যেগুলো আছে, যেগুলো পাঁচশালা বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ব্যবস্থা, ভাইয়াচারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা কোথায় কোথায় ছিল, কীভাবে ছিল, সেই সবগুলোই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি স্কুল লেভেল, কলেজ লেভেলের যারা হিস্ট্রি নিয়ে স্পেশালি প্রিপারেশন করছো বা হিস্ট্রি সাবজেক্টে যে এসএলএসটির জন্য প্রিপারেশন করছো, তাদের সবার জন্যই কিন্তু এখানে কিছু না কিছু ম্যাটেরিয়াল রয়েছে। তাহলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই দেখবো যে কেন এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা হয়েছিল সেটার প্রয়োজনীয়তা হঠাৎ কেন দেখা দিল। না করলেও তো হতো, এমনিতেও তো মোটামুটিভাবে কন্ট্রাক্ট বেসিস যেটা ছিল, অর্থাৎ দেশীয় রাজাদের সাথে চুক্তির মাধ্যমে তো ট্যাক্সও পাওয়াই যাচ্ছিল। তাহলে হঠাৎ করে ভূমি রাজস্ব ব্যবস্থা করার প্রয়োজন কী ছিল? আমরা কি জানি যে 1765 খ্রিস্টাব্দে যে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি লাভ করেছিল কোম্পানি, সেখান থেকে কিন্তু কোম্পানির যে শুধুমাত্র যে রাজ্যের আয়তন বৃদ্ধি পেয়েছিল তা না, তার সাথে ভূমি রাজস্বের পরিমাণও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছিল এবং সেটা এতটাই বৃদ্ধি পেয়েছিল, এটা ব্যবসা বাণিজ্য থেকে যে লাভ আসছিল তার থেকেও ছিল অনেকটা বেশি। তো সেই হিসেবে কিন্তু অর্থাৎ এই দেওয়ানি লাভের আগে পর্যন্ত, অর্থাৎ এখানে এত এক্সেস মানি হয়ে যাচ্ছিলো, এর আগে পর্যন্ত কিন্তু তারা ইংল্যান্ড থেকে পুঁজি সংগ্রহ করে এনে এখানে ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু দেওয়ানি লাভের পর থেকে তাদের কাছে এত আর্থিক উদ্বৃত্ত হয়ে গিয়েছিল যে তারা সেখান থেকে বিদেশ থেকে টাকা আনছিল না, অর্থাৎ ইংল্যান্ড থেকে টাকা এনে বিনিয়োগ করছিল না। এখান থেকেই যে টাকা পাচ্ছিল সেগুলো থেকেই তারা কিন্তু ব্যবসায় লাগাচ্ছিল এবং সেখান থেকে যে উদ্বৃত্ত অর্থ আসছিল সেটাও কিন্তু তারা দেশে একটা সাময়িক পার্সেন্টেজ পাঠাচ্ছিল, কিন্তু পুরোটাই নিজেরাই, বেশিরভাগ অংশটাই কিন্তু নিজেরাই ভোগ করছিল। তাহলে দেখা যাচ্ছিল যে দুদিক থেকেই কিন্তু তারা লাভবান হচ্ছিল। এছাড়া যদি দক্ষিণ ভারতের দিকে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে মারাঠা, মাইসোর এবং অন্যান্য যে দেশীয় রাজ্যের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করা, সেনাবাহিনী ভরণ পোষণ ইত্যাদির জন্য যে অর্থের যোগান, সেটাও কিন্তু এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির টাকা থেকেই কিন্তু তাদের হয়ে যাচ্ছিল। বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে সেই সময় যেটা জানা যায় যে 1722 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন নবাব, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা থেকে 1,42,90,000 টাকা রাজস্ব আদায় করতেন। সেটা পরবর্তী খ্রিস্টাব্দে 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত আস্তে আস্তে সেটা দাঁড়িয়ে গেছিলো, মীর কাসিমের টাইমে অনেকটা কমে গিয়ে দাঁড়িয়েছিল 81,80,000 টাকা। কিন্তু পরবর্তী কালে, অর্থাৎ বক্সারের যুদ্ধের পরে 1771 খ্রিস্টাব্দে কোম্পানি এক্ষেত্রে আদায় করেছিল কিন্তু 2,34,00,000 টাকা। মানে বোঝা যাচ্ছে যে এটা 1722 খ্রিস্টাব্দে যেটা ছিল 1,42,00,000 টাকা, সেটা প্রায় ডবল কিন্তু দেওয়ানি লাভের পরে ইংরেজরা তৈরি করেছিল। কিন্তু তাদের লোভ এত বেশি ছিল, কিন্তু এই পরিমাণ অর্থ আদায় করেও তাদের লোভ মেটেনি এবং সেই তাদের লোভের পরিমাণ বৃদ্ধি করতে, আরও বেশি অর্থনৈতিক শোষণ করার জন্য কিন্তু তারা বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা বিভিন্ন সময় করেছিলেন। তো এক্ষেত্রে প্রথমেই যেটা করা হয়েছিল সেটা হচ্ছে কি পাঁচশালা বন্দোবস্ত, এবং এটা করেছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস বিচার ব্যবস্থা বা পুলিশ ব্যবস্থার ক্ষেত্রে এর আগে আমরা যখন ক্লাসগুলো করেছি, তোমরা যারা ক্লাসগুলো করোনি, আমি আই বাটনেও লিঙ্ক দিয়ে দিতে পারি, আবার তোমরা চাইলে আমি ডিসক্রিপশান বক্সেও তো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো ওয়ারেন হেস্টিংস প্রধানত যে এর আগেও যে বিচার ব্যবস্থা বা পুলিশ ব্যবস্থার ক্ষেত্রে যেগুলো কী করেছিলেন, যে মুঘল শাসন ব্যবস্থা যেগুলো ছিল সেগুলো থেকেই, সেই ধাঁচেই অনেকটা সেই ব্যবস্থাগুলোকে তৈরি করেছিলেন এবং তার সাথে ইংরেজদের কিছু নীতি
অ্যাড করেছিলেন। ঠিক একইভাবে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রেও তিনি মুঘলদের অনুসৃত নীতিগুলোকেই গ্রহণ করেন এবং দ্বৈত শাসন শেষ করার পরে তিনি যখন ভারতের গভর্নর বাংলার গভর্নর জেনারেল হয়ে এলেন, তখন কিন্তু তিনি ভূমি রাজস্ব ক্ষেত্রেও বা ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন ব্যবস্থা গড়ে তোলেন। সরি এই উদ্দেশ্যে তিনি প্রথমে একটি রাজস্ব বোর্ড গঠন করেন এবং সেখানে কালেক্টরদের রাজস্ব আদায়ের দায়িত্ব তিনি দেন। তিনি নিলামে 5 বছরের জন্য জমিদার বা ইজারাদারদের সঙ্গে জমির বন্দোবস্ত তৈরি করেন এবং এটি কিন্তু পাঁচশালা বন্দোবস্ত নামে বা ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। এটা প্রথম তৈরি হয়েছিল কিন্তু 1772 খ্রিস্টাব্দে এবং যেহেতু 5 বছরের জন্য এটা চুক্তিভিত্তিক ছিল, তাহলে 1772 থেকে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম এই চুক্তি করা হয়েছিল। এখানে কিন্তু এই বন্দোবস্ত তৈরি করার পরে পরবর্তীকালে এখানে কিছু সমস্যা দেখা যায়, যেমন সর্বোচ্চ হারে রাজস্ব দিতে সম্মত ব্যক্তিকে ইজারাদার নিযুক্ত করায় তারা কিন্তু নিজেদের এক্সট্রা এর ওপরে লাভ রাখার জন্য প্রজাদের ওপর সীমাহীন নির্যাতন করতে থাকে। সর্বোচ্চ রাজস্ব দিতে সম্মত হলেও অনেক সময় জমিদার বা ইজারাদাররা সময় মতো সরকারকে রাজস্ব দিতে পারত না। আবার জমিতে জমিদারের স্বত্ব অনিশ্চিত হওয়ার ফলে কৃষকদেরও উন্নতির দিকে কোনো নজর দেওয়া হতো না। নিলামের ফলে চিরাচরিত জমিদাররা প্রায় তার জমিচ্যুত বা জমিদারিচ্যুত হয়ে পড়তেন। এর ফলে মধ্যবর্তী যারা মধ্যস্বত্বভোগী যারা ছিল তাদের উত্থান হতো। তাহলে একদিক থেকে জমিদারও ঠিকঠাক ইজারা পেতেন না, অন্যদিকে চাষিরাও কিন্তু এক্সট্রা ট্যাক্স দেওয়ার ফলে তারাও জর্জরিত হতো। এই সমস্ত চারদিক বিচার বিবেচনা করে 1777 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্তের পরিবর্তে ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত পুনরায় প্রবর্তন করেন। এখানেও বিভিন্ন অসুবিধা দেখা যায় এবং তার পরবর্তীকালে অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের পরবর্তীকালে যখন লর্ড কর্নওয়ালিস আসেন, তখন তিনি এই যে ব্যবস্থাগুলোর যে ত্রুটি সেটা দেখে একটি নতুন ব্যবস্থা চালু করেন। সেটা এবার আমরা দেখব। 1790 খ্রিস্টাব্দে মানে কি বলবো, 10ই ফেব্রুয়ারি জমিদারদের সঙ্গে অর্থাৎ পাঁচশালা বন্দোবস্ত ফ্লপ হলো, একশালা বন্দোবস্ত ফ্লপ হলো। এবার আসছি, লর্ড কর্নওয়ালিস যখন এলেন তিনি এই ত্রুটিগুলো দেখে তিনি কি করলেন, 10 বছরের জন্য জমির বন্দোবস্ত করলেন এবং এটি 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। এরপর ইংল্যান্ডে তদানীন্তন যিনি যে প্রধানমন্ত্রী ছিলেন পিট, তিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হেনরি ড্যান্ডাস এবং রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য স্যার জন শো ও চার্লস গ্র্যান্ট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরে কোম্পানির নির্দেশে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা হলো। এই চিরস্থায়ী বন্দোবস্তের কি বলা হলো, সেখানে হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য জায়গায় হয়েছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এইটার উপরে আমি আলাদা ক্লাস করাবো, সেই জন্য আজকে জাস্ট আমি এটা টাচ করে চলে যাচ্ছি। এরপরের ক্লাসে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের উপরে আলাদাভাবে ডিটেলসে ক্লাস করব। সেখানে তার উদ্দেশ্য কী ছিল, তার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, কী কী ত্রুটি ছিল, তার প্রভাব কীভাবে পড়েছিল, এই সবই কিন্তু আলাদাভাবে আমরা করব। তাহলে এরপরে আমরা কোনটা দেখব? এরপরে আমরা দেখব রায়তওয়ারি ব্যবস্থা। এটা যেটা এর আগে আমরা 1 শালা, 5 শালা, 10 শালা এমনকি চিরস্থায়ী বন্দোবস্ত সবই কিন্তু দেখেছিলাম বাংলা, বিহার, উড়িষ্যা এবং বলা যায় যে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলে রয়েছিল। এরপরে আমরা যে গুলো দেখব সেগুলো হচ্ছে আদার পার্টস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অন্যান্য জায়গা। তার মধ্যে রায়তওয়ারি ব্যবস্থা যেটা ছিল সেটা হচ্ছে কি, ভারতের দক্ষিণে অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদ দিয়ে সমস্ত দক্ষিণ পশ্চিম অঞ্চলে স্যার থমাস মুনরো উদ্যোগে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় এবং এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। এই ব্যবস্থায় সরকারের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। কৃষকরা সরাসরি সরকারকেই রাজস্ব দিত এবং কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী এর মধ্যে ছিল না। এই ব্যবস্থায় জমির উপর কৃষকদের মালিকানা সত্ত্বও ছিল না, শুধুমাত্র তারা জমি ভোগ করতে পারত। রাজস্বের হার ছিল খুব উঁচু এবং সাধারণত 30 বছর অন্তর রাজস্বের হার পরিবর্তন করা হতো। তাহলে এখানে অনেক কিছু আছে, এখানে কোনো 1 বছর, 2 বছর, 5 বছর এরকম ছিল না, 30 বছরের জন্য কন্ট্রাক্ট নেওয়া হতো। সেখানে কোনো মধ্যস্বত্বভোগী ছিল না, তারা সরাসরি সরকারকে ট্যাক্স দিত। এরপরে ছিল হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লি অঞ্চলে মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তিত হয়। এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। এই প্রথাও ছিল কিন্তু জমিদারি প্রথারই অনেকটা একই রকম। এই প্রথা অনুসারে কয়েকটি গ্রাম বা মহল বা তালুক সৃষ্টি করা হতো এবং সরাসরি কৃষক বা জমিদারদের সঙ্গে রাজস্ব বন্দোবস্ত না করে এক একটি গ্রাম বা মহলের সঙ্গে এই বন্দোবস্ত করা হতো। মহলের সঙ্গে করা হতো বলে কে বলা হতো মেহেলবাড়ি। গ্রামবাসীরা যৌথভাবে রাজস্ব প্রদানের জন্য দায়ী থাকতেন এবং এই ব্যবস্থায় জমিদার বা মধ্যস্বত্বভোগীদেরও কোনো স্থান ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা, বিহার, উড়িষ্যা বাদ দিয়ে কিন্তু অন্যান্য যেসব জায়গায় যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো হয়েছিল সেখানে কিন্তু মধ্যস্বত্বভোগীদের কোনো অস্তিত্ব ছিল না। ডাইরেক্ট সরকার রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের সাথে ডিল করতো, মেহেলবাড়ি ব্যবস্থায় মেহেল বা গ্রামের প্রজাদের সাথে ডাইরেক্ট ডিল করতো। এই ব্যবস্থায় কিছুদিন পর অর্থাৎ 20 থেকে 30 বছর অন্তর ভূমি রাজস্ব নির্ধারণ করা হতো। তাহলে কী ছিল? রায়তওয়ারি ব্যবস্থায় ফিক্সড ছিল 30 ইয়ার্স, আর মহলবাড়ি অবস্থায় কোথাও কোথাও 20 বছর, কোথাও কোথাও 30 বছর। এতে জমিদারের প্রাপ্য ছিল রাজস্বের মাত্র 20% এবং সরকার পেত 80%। পরে অবশ্য সরকারের প্রাপ্য অনেকটা হ্রাস করা হয় এবং এই ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এলফিস্টোনের নাম খুব উল্লেখযোগ্য। তাহলে রায়তওয়ারি ব্যবস্থার ক্ষেত্রে স্যার টমাস মুনরো এবং মেহেলবাড়ি ব্যবস্থার ক্ষেত্রে এলফিস্টোন। নেক্সট হচ্ছে ভাইয়াচারি ব্যবস্থা বা আজকের যেটা ব্যবস্থাগুলো যেগুলো আছে ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে এটাই হচ্ছে লাস্ট। ভাইয়াচারি ব্যবস্থা শুধুমাত্র পাঞ্জাবে প্রবর্তিত ছিল। এই ব্যবস্থা অনুসারে গ্রামের প্রত্যেক চাষির উপর পৃথক পৃথক রাজস্ব ধার্য করা হতো এবং রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই এক ব্যক্তির উপরে দেওয়া ছিল। এই ব্যবস্থায় কয়েক বছর অন্তর রাজস্বের হার বৃদ্ধি করা হতো। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল চাষিদের সাথে ডিল করা হতো এবং প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ছিল। এই ব্যবস্থাটা পুরোপুরি আলাদা ছিল এবং এক্ষেত্রেও কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারণে এখানে সরকার দিত না, যে গ্রামের যে ব্যক্তি দায়িত্ব ছিলেন তিনি পুরো ব্যাপারটা পরিচালনা করতেন। তো এই যে নতুন নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গ্রামীণ জীবনে নানা পরিবর্তন ঘটে। কোথাও কোথাও প্রাচীন গ্রাম সমাজ ভেঙে পড়ে, কোথাও পুরাতন জমিদার শ্রেণী ভেঙে পড়ে, তার জায়গায় নতুন কিছু জমিদার শ্রেণীর উদ্ভব হয়। জমিদাররা কৃষকদের ইচ্ছামতো জমি থেকে উৎখাত করতে পারত। কৃষকদের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হওয়ার খবর পাওয়া যায়। সরকারি কর্মচারীরা যেখানে আর কি মধ্যস্বত্বভোগীরা ছিল, মানে সরকারের তরফ থেকে নিযুক্ত, তারা কিন্তু প্রচুর অত্যাচার করতে শুরু করে এবং একটা সময় দেখা যায় যে তারা ফুলে ফেঁপে উঠে তারা নতুন জমিদারের রূপ নেয়। তো এই সময় কৃষকদের অবস্থা এতটা দুর্বিষহ হয়ে পড়েছিল, তারা সেই সময় কী করেছিল যে উদ্বৃত্ত টাকা যাতে না পায় সেই জন্য তারা টাকা ধার করতে শুরু করে এবং সেই হিসেবে কিন্তু একটা নতুন সম্প্রদায় বা মহাজনী সম্প্রদায়ের উৎপত্তি হয় এবং তারা চড়া সুরে কিন্তু ধার দিতে থাকে এবং অনেক সময় এরকম দেখা যায় যে কৃষক যে পরিমাণ টাকা নিচ্ছে তার 10 গুণ টাকা তাকে শোধ দিতে হয় এবং তার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কৃষক শ্রেণী এক এক সময় কী হয়, জমি ছেড়ে পালিয়ে যায়, তারা আত্মহত্যা করতে ব্যবহার করে। অর্থাৎ এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা তার ফলাফল কিন্তু কোম্পানি এবং তার নিযুক্ত কর্মচারীদের জন্য যতটাই উপকারী হয়েছিল, অপরদিকে হয়েছিল চাষি এবং দেশীয় জমিদার বা মধ্যস্বত্বভোগী যারা অনেক সময় যারা তার লাভবান ছিলেন না, তারা কিন্তু প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।